আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আর আপনাদের খামারগুলো কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলের সুস্থতা এবং সকলের সকল ধরনের বিপদ আপদ থেকে যেন মুক্ত থাকেন এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা শুরু করছি। আসলে আজকের আলোচনা কি থাকছে আপনারা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। আসলে আমরা যারা গরু, ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করে থাকি, এগুলোর অনেকগুলো ডিজিজ হয়ে থাকে। তার মধ্যে অনেকগুলো ডিজিজেরই আলোচনা করেছি, তার মধ্যে আরও অনেকগুলো বাকি রয়েছে। সবগুলোই ইনশাল্লাহ ক্রমান্বয়ে আলোচনা করে চলছি এবং করব ইনশাল্লাহ। তো আজকে আলোচনা করা হবে যে আপনারা বুঝতে পেরেছেন যে ব্ল্যাক কোয়াটা বা এই সংক্ষেপে রোগ বলতে যদি যাই, সেটা হলো BQ। এই রোগের লক্ষণ কী কী, কেন এই রোগ হয়, এই রোগ হলে আমরা কি কি চিকিৎসা নিব, এই তথ্য নিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। তবে শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি সাবস্ক্রাইব করেননি, আমি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। পরবর্তীতে যখন এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপলোড করব, সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। এই ব্ল্যাক কোয়াটা এই রোগ খুবই মারাত্মক একটি রোগ। আসলে কোনো রোগ থেকে কোনো রোগ মারাত্মক কম নয়, কিন্তু এক একটা রোগের এক এক লক্ষণ রয়েছে। সেজন্য এই লক্ষণগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে মনে রাখবেন, অথবা আমার আলোচনা থেকে আপনারা এটা লিখে রাখবেন। এতে করে আপনাদের কি হবে যে পরবর্তীতে যখন এই ধরনের প্রবলেম ফেস করবেন, যে ব্ল্যাক কোয়াটা রোগের লক্ষণ হলো এই। আচ্ছা, আজকে আমরা জানবো ব্ল্যাক কোয়াটা রোগের লক্ষণ হলো 8টি। এই 8টির প্রত্যেকটাই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তবে প্রথমে একটু জেনে নিই, ব্ল্যাক কোয়াটাটা সাধারণত তীব্র সংক্রামক ব্যাকটেরিয়া জনিত একটা ডিজিজ, যেটা সাধারণত মূলত গরু, মহিষ, ছাগল, কিছু ক্ষেত্রে ছাগল ভেড়া আক্রান্ত করে থাকেন। কিন্তু গরু, মহিষ এবং ওট ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে এই ব্ল্যাক কোয়াটা ডিজিজটা একটু বেশি আক্রান্ত হয়ে থাকে। এটি সাধারণত মাংসপেশি সংক্রামক, যা সাধারণত পায়ের পেশিতে হয়ে থাকে। এই জন্য অনেক সময় বলা হয় যে আপনি ডক্টরের কাছে গেলে বলে না গেলে আমার গরুটা বেঁতে গেছে, বাতছে। আসলে বাত কোনো শব্দ নয়, এটা যে সাধু ভাষায় বা সাধারণত বই পুস্তকের ভাষায় এটাকে ব্ল্যাক কোয়াটার ডিজিজ নামে ব্ল্যাক কোয়াটার ডিজিজ নামে বলা হয়ে থাকে। যাই হোক, কথা না বলে এই রোগের লক্ষণগুলোর মধ্যে এই রোগের সাধারণত লক্ষণ হলো ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকেন। এটি ব্যাকটেরিয়া স্পোর্স সাধারণত মাটি, খাবার বা পশু শরীরে ঘুমন্ত অবস্থায় থেকে যায়। যখন গরুর শরীরের চট, মাংসপেশিতে আঘাত বা অপুষ্টি দেখা দেয় বা নোংরা পরিবেশে থাকে, তখন সেই স্পোর হয়েই সংক্রামক ডিজিজটা তৈরি হয়ে থাকে বা এই ব্যাকটেরিয়াটা এই গবাদি পশুর শরীরে বাসা বাঁধে। আসলে সংক্রামকের কারণগুলো সাধারণত হয়ে থাকে মাটি ও ধুলা থেকে। আঘাত পাওয়া জায়গা যা সাধারণত আপনার পচে যায় ওই জায়গায়, বা বেশি হয় বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে অর্থাৎ ভিজা যে স্থানে রয়েছে। সেজন্য এই ভিজার কারণে ছাগল ভেড়ার ক্ষেত্রে খুবই 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 মারাত্মক একটা আক্রমণের কারণ থাকে। এজন্য অবশ্যই বর্ষাকালে ছাগল ভেড়ার প্লেসটা অবশ্যই শুকনো রাখার জন্য চেষ্টা করবেন। 6 মাস থেকে 2 বছরের মধ্যে গরু বেশি আক্রান্ত হয়, বড় হলে তেমন একটা আক্রান্ত হয় না, তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবার আসুন ব্ল্যাক কোয়াটা রোগের ভয়ানক যে 8টি লক্ষণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য। নাম্বার 1, হঠাৎ জ্বর হওয়া। কোনো কিছু কারণ ছাড়াই হঠাৎ জ্বর হওয়া। এই হঠাৎ জ্বরের কারণে সাধারণত এই প্রাণীটির জ্বর সাধারণত 106 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট তাপমাত্রা এটা হতে পারে। অর্থাৎ আপনি যখন থার্মোমিটার দিয়ে এটা মাপা হবে, মাপার পর যদি দেখেন যে এটা
গবাদি পশুটির জ্বর সাধারণত 106 ডিগ্রি থেকে 104 ডিগ্রি, অর্থাৎ 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি পর্যন্ত হয়, তখনই বুঝে নেবেন যে এটার মারাত্মক কোনো না কোনো ডিজিজে আক্রান্ত করেছে। আসলে জ্বর কোনো রোগের লক্ষণ নয়, কিন্তু যে কোনো একটা ব্যাকটেরিয়া, যে কোনো একটা ভাইরাস, যে কোনো একটা জীবাণু গবাদি পশুর শরীরে আক্রান্ত করেছে। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি যে কোনো প্রাণী আপনি লালন পালন করেন না কেন, যদি দেখেন জ্বর হয়েছে তাহলে বুঝতে হবে যে এটাকে যে কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত করেছে। এখন তার লক্ষণগুলো কী কী সেটা হলো বোঝার বিষয়। সেজন্য চলুন, এই জন্য জ্বর কিন্তু যে কোনো লক্ষণের ক্ষেত্রে এটা কিন্তু কমন একটা লক্ষণ, মনে রাখবেন। যে কোনো রোগ, অর্থাৎ আমি আপনাকে বলে দিচ্ছি যে গরু ছাগলের তো অনেকগুলো ডিজিজ হয়ে থাকে, যেমন ধরুন আপনার কি বলবো, যেমন ধরুন আপনার গরু ছাগলের ক্ষেত্রে বলতেছি যে খুরা ও মুখের রোগ বা FMD ডিজিজ, অথবা দেখা যায় এক্সট্রা ডিজিজ, অথবা PPR ডিজিজ, অথবা দেখা যায় মাস্টাইটিস ডিজিজ। অর্থাৎ যে কোনো রোগে আক্রান্ত করুক না কেন, জ্বর কিন্তু একটা কমন লক্ষণ, মনে রাখবেন। এই জন্য আরও কিছু কিছু লক্ষণ আছে যেটা নাকি শুধুই যে আপনার এই আজকের এই গবাদি পশুর যে আক্রান্ত করেছে এটা ব্ল্যাক কোয়ার্টার অথবা PPR, এই জন্য এইসব লক্ষণগুলো লক্ষ্য রাখবেন। এই জন্য লক্ষণগুলো লিখে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। নাম্বার 1 গেল হলো জ্বর শরীরে 104 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তারপর দেখুন, এক বা একাধিক পা ফুলে যাওয়া, অর্থাৎ যে গবাদি পশুর যে পা আছে সেটা একটা পা হতে পারে, দুটো পা হতে পারে, অথবা 4টাই পা হতে পারে ফুলে যাওয়া। এটা কিন্তু আপনি আবার অন্য লক্ষণে ফিরে পাবেন না। এই জন্য এই ব্ল্যাক কোয়ার্টার রোগের লক্ষণ, অর্থাৎ যেটা নাকি খুব আমরা বেঁধেছে, অর্থাৎ আমি এই জিনিসটা আসলে ডক্টররা কেন বলে যে আপনার গরু বাইতে গেছে, এটা বলা হয় চলিত ভাষায়, কিন্তু আসলে এটা এই রোগের নাম হলো ব্ল্যাক কোয়ার্টার রোগ। সেজন্য অবশ্যই কিন্তু মনে রাখবেন যে পা যদি ফুলে যায় এটা হলো সবচেয়ে বড় উপসর্গ, সবচেয়ে বড় লক্ষণ। এবার এক গেল হলো জ্বর থাকতে পারে 104 ডিগ্রি থেকে 6 ডিগ্রি। 2 নম্বর হলো পা ফুলে যেতে পারে, 1টা 2টা 3টা 4টা পা যে কোনো একটা ফুলে যেতে পারে। নাম্বার 3, পেশিতে গরম ও ব্যথাযুক্ত ফুলা, অর্থাৎ পেশিতে ব্যথাযুক্ত, অর্থাৎ পেশিতে যে মাংসপেশি আছে সেই পেশিতে আপনার ব্যথা হতে পারে এবং ফুলে যেতে পারে, ব্যথাও হতে পারে এবং গরমও হতে পারে, মনে রাখবেন। নাম্বার 3 গেল কি, ওই পেশিটা, যে পেশিটা আপনার ফুলেছে সেই পেশিটা গরম থাকতে পারে এবং পেশিটা ধরলে গবাদি পশু ব্যথা অনুধাবন করতে পারে। নাম্বার 4, ফুলার জায়গায় চাপ দিলে গ্যাসের মতো আওয়াজ হওয়া, অর্থাৎ যে ফুলা জায়গাটা ফুলেছে ওই ফুলা জায়গায় যদি আপনি চাপ দেন, চাপ দিলে বুঝতে হবে যে এটাকে ব্ল্যাক কোয়ার্টার ডিজিজে আক্রান্ত করেছে। সেই ক্ষেত্রে এই ব্ল্যাক কোয়ার্টার ডিজিজের চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসা কীভাবে করবেন সে বিষয় নিয়ে আজকের আলোচনায় থাকবে। আপনার আলোচনা যে যদি হলে আপনাকে কি কি চিকিৎসা দিবেন, কিভাবে দিতে হবে। ডক্টর আনলে তো দেখা যায় একটা ডক্টর নিয়ে আসলেন, নিয়ে আসার পর সাধারণত দেখা যায় 500, 700, 1000 তাদের ভিজিট দিতে হয়। সেজন্য আলোচনার সাথেই থাকুন, লক্ষণগুলো আগে বুঝুন, তারপর ঔষধ কিভাবে দিবেন সেটা নিয়ে আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে নেন মাঝখান দিয়ে, যারা করেনি ভাই সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো ঘাটতি হবে না ভাই। কিন্তু আমরা যে আলোচনা করি এই আলোচনা তো আমাদের সময় ব্যয় করতে হয়। আপনি একটা চিন্তা করেন কখনো একটা আলোচনা করতে আপনাকে কতটুকু আমাদেরকে অধ্যয়ন করতে হয়, তারপর কতটুকু এটাকে গুছিয়ে করতে হয়। সেজন্য কি আমরা কোনো কিছু আপনাদের কাছে দাবি করতে পারি না? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন। এবার আসুন নাম্বার 5, চলাফেরায় করতে পারবে না, উঠে দাঁড়াতেই পারবে না, অর্থাৎ চলাফেরা তো হাঁটতে পারবেই না বটে এবং উঠে দাঁড়াতেও পারবে না। এমনকি যদি একান্ত কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ল্যাংড়া হয়ে, অর্থাৎ হ্যাঁ, যেটা আমরা সাধারণত ল্যাংড়া হয়ে বলে থাকি সেভাবে একটু নড়াচড়া করতে পারে, অর্থাৎ শুইলে উঠে বসতে পারবে না, বসলে উঠে দাঁড়াতে পারবে না, এরকম অবস্থা হয়ে যাবে এই
যদি লক্ষণগুলো থাকে। তারপর দেখুন খাবার খাওয়ার বিষয়টা 6 নাম্বার, কোনো রকমের কোনো খাবার খেতে যাবে না, তার শরীরই ভালো না, খাবার খাবে কি। এবং শ্বাসকষ্ট ও দুর্বল হওয়া, দিন দিন যাবে আর দুর্বল হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের দিক বেড়ে যেতে পারে। যে স্বাভাবিক শ্বাস যেটা হওয়ার কথা তার জন্য দেখবেন যদি একটু বেশি গতিতে শ্বাস নিচ্ছে, তাহলে অবশ্যই মনে রাখবেন এটা ব্ল্যাক কোয়াটার রোগে আক্রান্ত করেছেন। এই ব্ল্যাক কোয়াটার ডিজিজে আক্রান্ত করেছে আজকে এই আপনার গবাদি পশুটি, সেটা গরু ছাগল ভেড়া যেটাই হোক না কেন। 7, বেশিরভাগ ক্ষেত্রেই 12 থেকে 24 ঘন্টার মধ্যে ওই গরু ছাগল ভেড়া ইত্যাদি মারা যাওয়ার কারণ থাকে। সুতরাং আমি বলবো যদি আপনার গরু ছাগল ভেড়া এই ধরনের ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটা সাধারণত সুস্থ হওয়ার দিক খুবই কম থাকে। সেই জন্য অবশ্যই আপনি একটা বেশি লক্ষ্য রাখবেন। যদি দেখেন এই ক্ষেত্রে আক্রান্ত হয়ে গেছে, যদি আপনার মাংস বিক্রি করার মতো কোনো ওয়ে থাকে অথবা পরিচিত কোনো কষাই থাকে, তাদেরকে সাথে আলোচনা করে তাদেরকে দাম দর করে এটা বিক্রি করে দিলে খুবই ভালো হবে। আর যদি আপনার ইমানি শক্তি পক্ষ থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেন সেটাই করবে, যদি মন চায় নিয়ে যাবে আর মন চায় দিয়ে যাবে, তাহলে কোনো রকম কোনো ওষুধ ছাড়াই আল্লাহ তাআলা এটাকে বাঁচিয়ে রাখতে পারে। সেজন্য আমি অবশ্যই বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সফলতা দান করেন, যে এই চিকিৎসা যখন আপনি করবেন তখন যেন এর সফলতা দান করেন, এবং বালা মুসিবত থেকে হেফাজত যেন করে আপনার খামারকে বা আপনার গবাদি পশুকে, সেই দোয়া করতেছি। তারপর 8, মৃত্যুর পর ফুলাগুলো কালচে হয়ে যাওয়া। যদি আপনার গবাদি পশু মৃত্যুবরণ করে থাকে, ওই মৃত্যুর পর আপনার লক্ষ্য করলে দেখবেন যে জায়গাগুলো ফুলেছিল ওই জায়গাগুলো কালো বর্ণ হয়েছিল, এই জন্য এটার নাম ব্ল্যাক কোয়াটার দেওয়া ছিল। ব্ল্যাক কোয়াটার দেওয়া হচ্ছে কেন? ওই জায়গাটা কালো হওয়ার মূলত কারণেই এটাকে ব্ল্যাক কোয়াটার ডিজিজ নামে আক্রান্ত করা হয়েছে। আসলে আলোচনা তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে নাকি? আসলে লেন্দি আলোচনা তো আপনারা দেখতে চান না, কি করবেন? এখন কি আমি আলোচনাগুলো সামনের দিকে অগ্রসর হবো? যে এখন শুধু লক্ষণগুলো বললাম, এই রোগটি কেন হয় সেই কালে বললাম, তবে বর্ষাকালে বেশি হয়ে থাকে এই ধরনের রোগগুলো। এবার প্রতিকার এবং চিকিৎসা কীভাবে নেবেন এই আলোচনা করলে আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে। আলোচনাটিকে আরেকটা আলোচনা করবো নাকি এটাতেই করবো, আপনারা কিন্তু কমেন্টে জানিয়েন ভাই। এই আশায় কিন্তু আজকের আলোচনাটা আমি শুধু এই একটার ভিতরেই করে দিলাম। আসলে তাড়াহুড়ো করে আলোচনা করলে সেই আলোচনার ভিতরে আপনারা বুঝতে পারবেন না তেমন একটা, সেজন্য ধীরস্থিরভাবে আলোচনা করতে হয়। দেখুন, যদি ব্ল্যাক কোয়াটার রোগের প্রতিকার ও প্রতিরোধ যদি আলোচনা করতে যাই, এই ব্ল্যাক কোয়াটার ডিজিজটি সাধারণত বর্ষাকালেই আক্রান্ত হয়ে থাকে। বর্ষার শুরু থেকে বর্ষার মাঝামাঝি শেষের দিকে, অর্থাৎ সম্পূর্ণ বর্ষাকালেই আক্রান্তটা হয়ে থাকে। কারণ ওই সময় গবাদি পশুর শরীরগুলো ভিজে এবং জায়গাগুলো, যে জায়গায় বাসস্থানগুলো থাকে ওই বাসস্থানের মধ্যে এটা ভিজা থাকে, সেজন্য এই ডিজিজে আক্রান্ত হয়ে থাকে। দেখুন, 6 মাস বয়সের পর থেকেই দেওয়া হয়ে থাকে, তবে প্রতি বছরে নিয়মিত একবার হলো এই ব্ল্যাক কোয়াটার ডিজিজের ভ্যাকসিন আপনারা প্রয়োগ করবেন। অবশ্যই চামড়ার নিচে দিতে হবে। এই ব্ল্যাক কোয়াটার যে টিকা মানে আপনার ভ্যাকসিন রয়েছে বা টিকা রয়েছে, এটা সাধারণত আপনার মিশ্র টিকা বলা হয়। এই জন্য আপনি যদি ওই জায়গায় বলেন কিউ টিকা চাচ্ছি, যদি কেউ বলবে এটাকে BQ টিকা, আবার কেউ এটার নাম বলবে ব্ল্যাক কোয়াটার টিকা। দুটোটাই যারা নাকি টিকাগুলো দিয়ে থাকেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন। যেখানে যেমন আমাদের আশেপাশে যেখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছে ওই জায়গায় যোগাযোগ করলেই আপনাদের এই ব্ল্যাক কোয়াটার টিকাটা আপনারা পেয়ে যাবেন। অথবা দেখা যায় বিভিন্ন কোম্পানি, রেনেটা কোম্পানি, অথবা দেখা যায় আপনার এরকম বেশ কিছু কোম্পানি, জনপ্রিয় কোম্পানি আছে যারা নাকি এই ধরনের নাবানা কোম্পানিও এখন নিয়ে আসছে ব্ল্যাক কোয়াটার টিকাটা, ভ্যাকসিনটা, এবং PPR ভ্যাকসিনও নিয়ে আসছে। আপনারা ওই জায়গা থেকেও কিনে নিতে পারেন। এবার আসুন চিকিৎসার ক্ষেত্রে কিছু বলি। অবশ্যই কিন্তু আপনার বছরে একবার হলো এই ব্ল্যাক কোয়াটার
ভ্যাকসিনটি ব্যবহার করবেন। এবার আসুন চিকিৎসার ক্ষেত্রে কিছু বলি। চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সফলতার দিকে খুব কম থাকে। যদি আপনার মনে রাখেন যে ইমানি শক্তি প্রকট থাকে তাহলে এই চিকিৎসা করুন। প্রাথমিক অবস্থায় ধরা গেলে নিচের চিকিৎসাগুলো অবশ্যই দেওয়া যেতে পারে। যদি আপনার সাথে সাথে এই রোগটি লক্ষণ ধরতে পারেন তাহলে এই চিকিৎসাগুলো দিলে আপনার অনেক সময় আপনার প্রাণীটি বেঁচে যেতে পারে। নাম্বার 1, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে ইনজেকশনের মাধ্যমে। যদি আপনি নিজে পারেন তাহলে নেবেন। সেটা হলো পেনিসিলিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে। কতটুকু ডোজেস ফর্ম কতটুকু ডোজেস ফর্ম আপনার ডোজ দিতে হবে সে বিষয়টি আলোচনা করে আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি আলোচনা করতেছি না। তবে নর্মালি প্রাপ্তবয়স্ক হলে আপনি একটা ইনজেকশন দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার নামগুলো মনে রাখেন এবং এটা নেওয়ার পর আপনার গরুর বয়স বা ওজন বা কত টাকার মাল হবে, যে দোকান থেকে ক্রয় করবেন ওই দোকানদারকে জিজ্ঞাসা করবেন আমার গরুর ওজন এত কেজি হতে পারে অথবা আমার গরুটা সাধারণত এত মন হতে পারে মাংস। তখন ডাক্তার আন্দাজ করে নেবে জীবিত অবস্থায় তার কত হতে পারে এবং তার ডোজেস ফর্ম কী অথবা কত টাকার মাল রয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লক্ষ্য করলে তারা একটু ধারণা করতে পারে যে আপনার গরুকে এতটুকু মাত্রায় আপনাকে ইনজেকশনটা দিতে হবে। সেই ক্ষেত্রে দৈনিক একবার পেনিসিলিন গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হবে। নাম্বার 2, ব্যথানাশক বা অ্যান্টিসেপটিক ইনজেকশন, সেটাও ইনজেকশন আকারে ব্যবহার করতে হবে, কারণ এটা হলো মারাত্মক পর্যায়ে চলে গেছে, সেজন্য ইনজেকশন আকারে এটা ব্যবহার করতে হবে। অবশ্যই কোনো কোনো ইনজেকশন মাংসপেশিতে দিতে হবে, আবার কোনোটা চামড়ার নিচে দিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। তবে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন যেটা আছে সেটা আপনি চামড়ার নিচেও দিতে পারবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চামড়ার নিচে এবং মাংসপেশিতে দোনোটাতে দেওয়া যায় সকল ধরনের ইনজেকশন। তবে কিছু কিছু ইনজেকশন আছে যেমন ভ্যাকসিনটা, যেমন আপনার কি ব্ল্যাক কোয়াটার যে ভ্যাকসিনটা আছে এটা অবশ্যই চামড়ার নিচে দিতে হবে, এটা কখনোই মাংসপেশিতে দেওয়া যাবে না। আর পেনিসিলিন যে ইনজেকশনটি আছে সেটা অবশ্যই মাংসপেশিতে এবং চামড়ার নিচে দেওয়া যাবে। ব্যথার যে অ্যান্টিসেপটিক ইনজেকশন রয়েছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন কোথায়, মাংসপেশি এবং চামড়ার নিচে। নাম্বার 3, অ্যান্টি গ্যাস অর্থাৎ অ্যান্টিটক্সিন অর্থাৎ গ্যাসের জন্য একটা ইনজেকশন ব্যবহার করতে হবে। এইভাবে যদি আপনারা দৈনিক একক মাত্রায় প্রতিদিন নির্দিষ্ট করে আপনারা এটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই ক্ষেত্রে আপনি একটা মনে রাখবেন, যদি মারাত্মক একটা পায়ে অথবা দুটো পায়ে হয়ে থাকে, এক পায়ে অল্প জায়গায় হয়ে থাকে, সেক্ষেত্রে বাঁচানো সম্ভব হতে পারে যদি প্রথম দিকে লক্ষ্য করতে পারেন। আর যদি দেখা যায় একটা পায়ে হয়েছে কিন্তু খুব বড় পরিসর হয়েছে, তাহলে আপনার গবাদি পশুর সমস্ত শরীর এটা দ্রুত ছড়িয়ে পড়বে। সেই জন্য কিন্তু আপনি সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এটা আপনি ওই যেটা বললাম জবাই করে মাংসগুলো বিক্রি করে দিলেই ভালো হবে। এটা এখন যদি প্রশ্ন করেন ভাই যে আমরা এই ব্ল্যাক কোয়াটার ডিজিজে আক্রান্ত হওয়ার পর আমরা কি মাংস খেতে পারবো না, প্রবলেম হবে। আসলে এই ব্ল্যাক কোয়াটার যেই আপনার ইনফেকশনটা হয়ে থাকে সেটা হলো ব্যাকটেরিয়াজনিত। যখন নাকি মাংসকে সিদ্ধ করা হয় তখন এই ধরনের জীবাণু একেবারেই ধ্বংস হয়ে যায়। আর সাধারণত আমরা জবাই করার পর যখন এই ব্ল্যাক কোয়াটার ডিজিজে আক্রান্ত আমরা দেখব, তখন কিন্তু সাধারণত আমরা ওই জায়গাটুকুর মাংসটুকু আমরা ফেলে দিই। ওইটা আমরা তেমন গ্রহণ করি না, কারণ আমাদের নিজেদের কাছে এটা অনীহা লাগে। এবার আসুন কিছু একটা অল্প সময় একটা আপনার সচেতন বিষয়ে কিছু বলে দিই। আক্রান্ত পশুকে অবিলম্বে আলাদা করুন। যদি আপনার খামার থেকে থাকে, গরু যেখানে থাকে সেখানে ব্লিচিং পাউডার বা ডেটল, তবে ব্লিচিং পাউডার বা ডেটল ইত্যাদি দিয়ে জীবাণুমুক্ত রাখুন। রোগে মারা গেলে পশুর দেহ গর্তে পুঁতে ফেলুন, খোলা স্থানে ফেলবেন না। খামারে নতুন গরু আনলে 14 দিন অবশ্যই আলাদা রাখুন। নিয়মিত অবশ্যই এই টিকা ব্যবহার করুন অথবা ক্যালেন্ডার ব্যবহার করুন যে আমি গত বছরে এই সময়টা টিকা দিয়েছি।
যখন পরের বছর লক্ষ্য করবেন তখন আপনারা বুঝতে পারবেন, অথবা ডায়েরিতে নোট করে লিখে রাখুন। আমরা যদি এইভাবে আমরা আমাদের এই গবাদি পশুর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখি, তাহলে আমাদের এই ডিজিজ থেকে আমরা বাঁচতে পারবো। কেননা যদি আপনার একটি পশুর এই ব্ল্যাক কোয়াটার ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, তাহলে অন্যান্য গবাদি পশুর হওয়া অনিবার্য রয়েছে। এবার আমরা আর কি আলোচনা করব, আলোচনার সামনের দিকে যাচ্ছি না, তবে একটু পরামর্শ দিচ্ছি, যদি আপনার খামারে একবারও ব্ল্যাক কোয়াটার দেখা দেয়, তাহলে অবশ্যই নিয়মিত টিকা ছাড়া এ থেকে রক্ষা পাওয়া অসম্ভব। পশুর জীবন বাঁচতে হলে সচেতনতা ও সময় মতো প্রতিমূলক ব্যবস্থা নেওয়া একমাত্র পথ। যাই হোক, এ ছিল আজকের মতো আলোচনা। সকল ধরনের বিপদ আপদ, সকল ধরনের ঝামেলা, সকল ধরনের খামারের এই ধরনের যারা নাকি প্রবলেম ফেস করেছেন, তা আপনারা যেন এই ধরনের প্রবলেম থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন, এই দোয়া আশা ব্যক্ত রেখে আমি আলোচনা থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই ছোটোখাটো একটা কমেন্ট করতে হলেও বলবেন না ভাই, কোনো কিছু জানার প্রয়োজন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন, বা এই ভিডিওর আলোচনা সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের এদিক অথবা ওদিক মনে হয়ে থাকে, তাহলেও আলোচনা একটা কমেন্ট করতে পারেন। আর আপনাদের কমেন্টের আশায় রইলাম। আরও একটা কথা বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন ভাই, আর যারা সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ।